আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে আজকে। সেই প্রশ্নটার সঠিক উত্তর হয়তো আপনাদের কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু চলুন আমরা দুজনে একটু ভাবি। একটা ঘটনা বলি আপনাদের, একটা খুব কমন ঘটনা এবং খুব রিসেন্টলি হয়েছে। একটা পরিবার, একটি মা, দুই মেয়ে। মা রিসেন্টলি জগৎ থেকে চলে যান, আর ইমিডিয়েটলি শুরু হয়ে যায় দুই মেয়ের মধ্যে, দুই বোনের মধ্যে সম্পত্তি ভাগের লড়াই। আচ্ছা, এই লড়াইটি যখন শুরু হয় তখন এই মেয়ে দুটো কি একবারও ভাবে না যে তারা একসঙ্গে এই বাড়িতে বড় হয়েছে, যে বাড়িটা আজকে ওরা দুজনেই ভাগ করতে চাইছে, যে তাদের ছোটবেলাটা সেই বাড়িতেই ওরা কাটিয়েছে, একসঙ্গে হয়তো হোমওয়ার্ক করেছে, হয়তো পুজোর সময় একই শাড়ি নিয়ে ঝগড়া হয়েছে, একই আয়নার সামনে তারা দুজনেই সেজেছে, মায়ের কাছ থেকে রান্নাঘরে রান্না শিখেছে প্রথম, সেই একই ছাদে ওরা খেলেছে, হয়তো ছোঁয়াছুঁই, হয়তো কানামাছি। একসময় ছোটবেলায় ওই ছাদটা কত লম্বা লাগতো, একে অপরকে ধরতে গিয়ে যেন দম বেরিয়ে যেত একেবারে, অথচ তাদের মনের টানটা, মনের ছোঁয়াছুঁইটা খুবই কাছে। আজকে সেই ছাদে মাঝ বরাবর একটা উঁচু লম্বা পাঁচিল উঠছে। কেন? কেন এই মেয়ে দুটো যারা একসঙ্গে আগে এত ভালোবেসে মিলেমিশে থাকতে পেরেছে এতদিন, এখন আর পারে না? এবং এই ভাগটা কে করছে? মেয়ে দুটো ছাড়া আত্মীয় স্বজন। তাদের আত্মার টানটা কতটা এই বাড়ির প্রতি? বন্ধু বান্ধব আছে, কিন্তু তারা কতটা সময় কাটিয়েছে এই বাড়িতে? আর অফকোর্স আমি ভুলে যাচ্ছিলাম প্রায় উকিল বাবুরা, যাদের কাজটা তো সবাই জানা। ওরা সই করবে শেষে সবকিছু হয়ে গেলে, এবং দেখবে যে সবকিছু একেবারে ঠিকভাবে ইকুয়াল প্রপোর্শনে সবাইকে সমান সমান করে ভাগ করা হয়েছে কিনা। ঠিক আছে, বাগানটা না হয় সমানভাবে ভাগ করা হলো, ছাদটাও সমানভাবে ভাগ করা হলো, কিন্তু স্মৃতি, ভালোবাসা, এগুলো কি সমানভাবে ভাগ করা যায়? এবং এই জন্যেই কি তাদের মা কোনো উইল ছেড়ে যায়নি? হয়তো উনি চেয়েছিলেন এইভাবে বলতে যে উনি চাননি এই বাড়িটা ভাগ হয়ে যাক, উনি চেয়েছিলেন যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। এটা তো হতে পারে। তাহলে এই প্রশ্নটা রয়ে গেল, এই ভাগটা কি দরকার? এই ডিভিশনটা কি অ্যাবসলিউটলি নেসেসারি? একসঙ্গে কি থাকা যায় না মেলামেশা করে? আপনি ভাবুন, আমিও ভাবছি, এবং ভাবতে ভাবতে চলুন আমরা দেখি আজকের নারী। নমস্কার। বাদশাহী খাওয়ারের মতো বাদশাহী পোশাক, আর বাদশাহী পোশাক বলতে গেলে মনে পড়ে যায় সেই মুসলিম হাতের কাজ, আর মুসলিম হাতের কাজ বলতে গেলে মনে পড়ে যায় লখনৌ শহরের কথা আর লখনৌ চিকেনের কাজ। আমার মতো সুন্দর লখনৌ চিকেন পড়তে চান? সেই চলে যেতে হবে লখনৌ। চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের জন্য এই ব্যবস্থাও আমি করে দিচ্ছি। তাই আপনাদের সাক্ষাৎকার আমি আজকে এমন একজনের সাথে করাবো যে আপনার হাতে তুলে দেবে সুন্দর লখনৌ চিকেনের কাজ। সেই ডিজাইনারের নাম নন্দিনী দিদি। নন্দিনী দিদি নমস্কার। আচ্ছা নন্দিনী দিদি, আমরা যে এত লখনৌ চিকেনের কথা বলি, এই কাজটা আসলে কি? এটা মূলত সুতোর কাজ। আমরা শাড়ি প্রথম কেটে নেওয়া হয়, শাড়ি কেটে তারপর ব্লক করা হয়, ব্লকের ওপরে কাজটা করা হয়, সেই কাজটা করার পরে সেটাকে ধোয়া হয়, তারপর স্টাচ করে, তারপরে আমরা পাই ফিনিশ হিসেবে। এই কাজগুলো কারা করে? এই কাজগুলো মূলত লখনৌর মেয়েরা করে, ছেলেরাও করে, কিন্তু মেয়েরা এর থেকে একটু এগিয়ে আছে। মূলত মেয়েরা করে, লখনৌর মেয়েরা করে। কাজগুলো কি বেশিরভাগ সময় লখনৌতে হয় নাকি আমাদের এদিকেও হয় কাজগুলো? না, এদিকেও হয় এখন, কিন্তু লখনৌর কাজের মতন ফিনিশিং এখানে হয় না। মানে একই একদম যে ডিজাইনসগুলো, যে কাজগুলো, এত ভ্যারাইটিস কাজ এখানে করতে পারে। স্বাভাবিক, ওদের কাজ ওরাই বেশি ভালো করে। আচ্ছা, কাজগুলো কিভাবে হয়? মানে হাতেই কি সব হয়? সমস্ত হাতে কাজ হয়। আচ্ছা, হাতে ওরা শাড়িটাকে প্রথম ব্লক করে নেয়, ব্লকের উপরে কাজটা করে, কাজটা করে তারপর সেটাকে ওয়াশ করে, স্টাচ করে, তারপর ফিনিশড হয়। আচ্ছা, আমরা যখন লখনৌ চিকেন কিনতে যাই, মানে আমি যখনই বাজারে বেরিয়েছি বেশিরভাগ সময় কিন্তু বেশি হালকা রঙই পাই, তো এটা কেন? কোনো মানে গাঢ় রং কেন ব্যবহার করা হয়? মূলত ওয়েদার একটা ফ্যাক্টর তো আছেই লখনৌর, আর প্যাস্টেল শেডসের ওপরে কাজগুলো ভালো খোলে।
মানে এই সাদা কাজ বলে, মানে যে আমি যেটা বলি সুতোর সাদা কাজ, একটু সুতোর সিলভারিশ কাজ, কাজ একটু ছিল বেশি silverish ভালো বেশি। খোলে। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করছিলাম, এটা কি মেয়েরা ছেলেরা দুজনে মিলেমিশেই পড়তে পারে তো? হ্যাঁ, মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়, ছেলেদেরও এবং পাঞ্জাবি। বাচ্চাদেরও হয়। বাচ্চাদেরও হয়, ভীষণ ভালো কথা। মানে ছোটদের জন্য একটা ব্যবস্থা আছে। আপনি কি খালি শাড়িই করেন? না, আমার শাড়ি আছে, টপস আছে, কুর্তি আছে, জেন্টস কুর্তা আছে, আর দুপাট্টাস আছে। সবই একটা সবই ব্যবস্থা আছে। আছে। আচ্ছা, এগুলো কি উৎসবের জন্য হ্যাঁ, চলে? উৎসবের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটু সিকুইন বা একটু মুকেশ, যেটা আমরা বাদলা বলি এখানে, সেগুলো দিয়ে কাজগুলোকে একটু ব্রাইট করি। আর আচ্ছা, আমাদের যে বেঙ্গলে এত কিছু অন্য ধরনের কাজ থাকতে আপনি হঠাৎ লখনৌর কাজটা নিয়ে কেন এত মানে কিছু করছেন? এটা আসলে ছোটবেলা থেকে লখনৌ চিকনের উপর একটা ফ্যাসিনেশন ছিলই আমার। আমরা আগে ছোটবেলায় পাঞ্জাবি স্টোজের সমস্ত লখনৌ চিকন যেগুলো পরে এসেছি, সেগুলোর দেখেই আমার উৎসাহটা। তারপরে লখনৌ গিয়ে দেখেছি ওখানে এত ভ্যারাইটিস কাজ যেটা আমাদের এখানে জানা ছিল না। ওখানে আমরা শুধু শ্যাডো ওয়ার্ক, জালি ওয়ার্ক এইসব শুনেই অভ্যস্ত। এই শ্যাডো জালি ওয়ার্কটা কি? এটা হচ্ছে যে শাড়িতে দেখবে, এই শাড়িটার মধ্যে এইটাতে দেখবে নেট করা আছে, হ্যাঁ, এইগুলো, এই জালিগুলো। আর এই রান যেটা করা আছে এটা শ্যাডো ওয়ার্ক করা আছে। তার মানে খালি এই দু রকমেরই কাজ না, হয়? এছাড়া আমি যেটা বলছি, যেটা আমরা জানতাম না, মানে আমি অ্যাটলিস্ট এতটা জানতাম না ডিটেলে, যে এখানে ফান্দা ওয়ার্ক বলে একটা কাজ করা হয়, মুড়ি ওয়ার্ক একটা কাজ করা হয়, যেগুলো এটা আছে ফান্দা কাজ আছে। ফান্দার জিনিসটা কি? এই উঁচু, মানে সুতোটাকে একটু ঠিক করে সেটাকে উঁচুভাবে কাজ করা। আর মুড়ি ওয়ার্কটা একটু স্প্রেডেড ওয়ার্ক হয়। আর আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে এই টেপচি ওয়ার্ক, একটা সুতো দিয়ে পুরো শাড়িটা করা, একটা সুতো দিয়ে। এটা হচ্ছে টেপচি ওয়ার্ক। টেপচি। টেপছি। আর আমি যেটা বলছিলাম যে দেখুন, এই কাপড়টা, বেস যে কাপড়টা, এটা আলাদা তো। হ্যাঁ। কি কি ধরনের ম্যাটেরিয়াল উপরে এই লখনৌ চিকেন কাজ হয়? কটনসে তো হয়, একদম পিওর কটনসের উপরে, কোটার উপরে হয়, জর্জেট হয়, শিফন হয়, ক্রেপ হয়, সিল্কও হচ্ছে। আচ্ছা, এই লখনৌ চিকেনে আপনি রেসপন্সটা কিরকম পাচ্ছেন? রেসপন্স তো খুব ভালো পাচ্ছি, কারণ আমাদের এখানকার যা ওয়েদার, লখনৌ চিকন পরতে প্রেফার করে সবাই। তার কারণ হচ্ছে হালকা শেড, প্রথমত হালকা শেড, এবং কাপড় হালকা, কটনসের উপরে পরা যায়, কটনসের উপরে ভালো কাজ। তুমি যে কোনো পার্টিতে এই শাড়িটা পরে যেতেই পারো এবং সবাই অ্যাপ্রিসিয়েট করবে। এটা কিন্তু কটন শাড়ি সেক্টর, এই শাড়িটা তুমি যে কোনো পার্টিতে পরে যেতে পারো, সবাই অ্যাপ্রিসিয়েট করবে। যে আমরা যেহেতু লখনৌ চিকেন যেহেতু একটা মানে লাইট হালকা রং, তো মানে সবার একটা চিন্তাধারা থাকে যে দিনের বেলায় পরা যায়, আমরা কি বিকেলের নট সন্ধ্যে দিয়ে পরা যায় নেসেসারি না? দিনের বেলা পরে, তার জন্য এই স্কিন দিচ্ছি আমরা, একটু জরির কাজ করছি, একটু মুকেশ করছি রাতের জন্য। যেমন এটা একটা কটন শাড়ি, এটার উপরে আমরা একটু জরি, হ্যাঁ সাদা, এরপর জরি করেছি, একটু মিরর ওয়ার্ক করেছি রাতের পার্টি ওয়্যারের জন্য। একদম এই একটু কাজ বসালে একটু কাজ মানে একটু হেভি, হ্যাঁ একটু হেভি হয়ে গেল, একটু গ্লিটার আসলো। আপনার এগুলোর রেঞ্জ কিরকম? আর আমার- শাড়িগুলো আপনি তো বললে অনেক কিছু করেন, শাড়ি, কুর্তি, হ্যাঁ, পাঞ্জাবি, শাড়ি আলাদা আলাদা করে রেঞ্জ। ওকে, শাড়ির রেঞ্জ শুরু হচ্ছে 330 থেকে 5000, 7000ও চলে যায় কিছু কিছু শাড়ি। আর টপস শুরু হচ্ছে 130 থেকে 450, টপস কুর্তি। আর দুপাট্টা আছে 350 থেকে 650। আচ্ছা নন্দিনী দি, এই যে কাজটা আপনি বললেন মূলত লখনৌতেই হয়, সেটা কি লখনৌ শহরেই হয় নাকি অন্য কোনো গ্রামে হয়? না, লখনৌ শহরে দেখো একটা সেন্টার আছে, সেখানে সব ট্রেন্ড মেয়েরা এসে কাজ করে, কিন্তু আমার কাজটা হয় মূলত গ্রামে। ট্রেন্ড মেয়েরা যারা ট্রেনিং নিয়েছে কাজটার, হ্যাঁ, তারা এসে করে, সেন্টারে কাজ করে। কিন্তু এছাড়াও লখনৌর আশেপাশের গ্রামের সব মেয়েরাই কাজ করে। আমারটা যেমন হয় লখনৌ শহর থেকে বাই ট্রেনে 1 ঘন্টা লাগে, বারাবাঙ্কি একটা গ্রামে একটা ইউনিটে কাজটা হয়। মানে আপনি কাজটা লখনৌ এই গ্রাম থেকে করিয়ে তারপর এখানে আনেন? তারপর এখানে। তাহলে দেখলেন তো, আর লখনৌ যেতে হচ্ছে না। দিয়ে দিলাম তো আপনাকে এমন একজনের সন্ধান যে আপনাকে এখানেই এসে এই সুন্দর লখনৌ চিকেনে কাজ করে এনে দেবে। আপনাদের নিশ্চয়ই ওনার নাম্বার চাই না দিদি? আপনার নাম্বারটা? আমার নাম্বার 24320542, আর মোবাইল নাম্বার 9433098461। স্টুডিও বসে তো অনেক কথা বললাম, আমার না এখানে ভালো লাগছে না। চলো একটু বাইরে বেরিয়ে আসি, দেখে আসি বাজারে মানে মার্কেটে এগুলো চলতি কেমন। চলুন আমার সাথে।
কি দেখছি? এতক্ষণ যে লখনৌ চিকেন নিয়ে কথা বললাম, সেই লখনৌ চিকেনের কাজ করা শাড়ি দেখার জন্য আমি চলে এসেছি নন্দী স্ট্রিটের মানসি চিকেন প্যালেসে। এখানে দু রকমের শাড়ি পাওয়া যায় লখনৌ চিকেনের কাজ করা, একটা হচ্ছে জর্জেট আর একটা হচ্ছে কটন। আর অদ্ভুত ব্যাপার, আমাদের যে ডিজাইনার ছিল তিনি কি বলেছিলেন, তিনি বলেছেন লখনৌ চিকেন বেশিরভাগ সময় হালকা রঙের হয়, এখানে কিন্তু গাঢ় রঙও পাওয়া যায়। যেরকম ধরুন এই লাল শাড়িটা ভীষণ সুন্দর লাগছে, কিন্তু লালের উপরে এই সাদা লখনৌ চিকেনের কাজটা। যাই হোক, এই জর্জেট শাড়িগুলো যে রেঞ্জ সেটা হচ্ছে 400 থেকে 6000 টাকার মধ্যে। একটু যেগুলো বেশি এক্সপেন্সিভ ওগুলো দামগুলো এত হাই কারণ ওগুলোর মধ্যে একটু স্পেশাল কাজ আছে। যেরকম ধরুন এই শাড়িটা, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু জরির হালকা কাজ আছে, এবার একটু কাজটা যদি একটু ভারী হয় দামটা একটু তো উঠবেই। কিন্তু এগুলো কিন্তু একটু দিনের বেলার মতো পরার মতো নয়, কেন এগুলো হচ্ছে জর্জেটে। দিনের বেলা পরার জন্য বেস্ট হচ্ছে কটন, সেগুলো হচ্ছে এই যে কটনের লখনৌ চিকেন শাড়ি। এগুলো দামের রেঞ্জ হচ্ছে গিয়ে 200 থেকে 3000-এর মধ্যে। কি দেখছি বলুন তো? সালোয়ার কামিজ আর কুর্তাজ। আসুন আপনাদেরও দেখাই। আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রং, হালকা গাঢ় দু রকমেরই সালোয়ার কামিজ আছে। এটা যেমন জর্জেটের উপরে আছে, আবার এটা কটনের উপরে আছে, দু রকম কাপড়েই পাওয়া যায়। এটা যেমন একটা ভীষণ গাঢ় নীল, পরলে কিন্তু বেশ দেখতে ভালোই লাগবে। আর এটা কটনের উপরে একটা হালকা গোলাপি, মানে দিনের বেলার জন্য খুবই সুদিং। এগুলোর দাম 300 টাকা থেকে 3000-এর মধ্যে। আর আমার সবার থেকে ভালো লেগেছে এই স্কার্ট আর কুর্তার সেটটা। আমি ভাবতেও পারিনি যে লখনৌ চিকেনের স্কার্ট আর কুর্তার সেটও হয়। একটা বেশ বাদশাহীপনা আছে, তাই না? এটার দাম একটু এক্সপেন্সিভ, কিন্তু মানে এই জিনিসটার জন্য একেবারেই ঠিক। এটা হচ্ছে কি 2500 টাকা। গিফট গিফট পেতে বা দিতে কিন্তু খুবই আনন্দ লাগে। কিছুদিন আগে পর্যন্ত এই গিফট নামটার সঙ্গে জড়িয়ে থাকতো গয়নাগাটি, জামা কাপড়, শাড়ি বা খুব বেশি হলে বাসনপত্র। কিন্তু আজকে এই গ্লোবালাইজেশনের যুগে গিফট শব্দটা কিন্তু এক অন্য মাত্রা পেয়েছে। এখন পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে গেছে এরকম গিফট শপ। সেখানে কি না পাওয়া যাচ্ছে লেদার ব্যাগস, নানা রকম বিদেশি পারফিউম, নানা রকম চকলেটস, আর বাজেট একটু বেশি হলে মোবাইল ফোন পর্যন্ত। আসুন দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। এসব এই নরম ক্রিমি চকলেটসের উপর দুর্বলতা কারই বা থাকে না বলুন তো? আমারও আছে। তবে আজকে আমি যেখানে এসছি সেখানে তো দেশি চকলেটের পাশাপাশি বিদেশি চকলেটেরও সমারোহ। আমাকে তো গিফট কিছু কিনতেই হবে। এই যেমন ধরুন অরুণিমার হোয়াইট চকলেট পছন্দ, আবার আমার ফ্রেন্ড রাজীব, ওর আবার ওর জন্য পার্কস কিনি, আমার জন্য দুটো কিনি। তবে আমি কিন্তু আপনাদের ঠিক গ্যারান্টি দিতে পারছি না যে আমি গিফটগুলো ওদের হাতে ঠিকঠাক মতন পৌঁছে দেবো। কেমন লাগছে বলুন তো? এটা নিয়ে কলেজে গেলে কলেজ ক্যাম্পাস জ্বলে যাবে না? সুগন্ধি কার না ভালো লাগে, সে ফ্লোরাল নোটই হোক বা অ্যাকোয়া ফ্লেভারই হোক। আচ্ছা মনে করুন আপনার মনের মানুষের সাথে আপনার মনোমালিন্য চলছে। এক বিশেষ সন্ধ্যায় সে যদি আপনাকে একটা বিখ্যাত ফরাসি পারফিউম উপহার দেয়, আপনি কি পারবেন মুখ গোমড়া করে থাকতে? পারবেন না কিন্তু। এসেছিলাম সবার জন্যই টুকিটাকি অনেক গিফট কিনতে, কিন্তু দেখছেন তো সবার জন্যই অবশ্য কিছু না কিছু কিনেছি, কিন্তু নিজের জন্য কেনাটা বোধহয় একটু বেশিই হয়ে গেছে, তাই না? কি করব বলুন, এত সুন্দর জায়গায় এসে এত ভালো ভালো জিনিসপত্র পেয়ে নিজের জন্য তো কিনবই, লোভ সামলানো যায়। একটা গল্প বলি শুনুন।
আমি একদিন রাস্তায় দাঁড়িয়েছিলাম, উল্টো দিকে দেখি তো অপূর্ব মেয়ে হেঁটে যাচ্ছে। বিশ্বাস করুন ফাটাফাটি দেখতে, যেরকম সুন্দর চুল তেরকম সুন্দর চোখ নাক মুখ, মানে অপূর্ব। তো আমি যখন আস্তে আস্তে ওর মুখের থেকে নিচের দিকে নামলাম, মানে যখন পাটায় পৌঁছালাম না, ওর যে যত প্লাস পয়েন্ট আছে সবগুলো ডাহায় চলে গেল। কি গল্পটা খুব চেনা লাগছে তাই না? লাগবেই তো, এটা তো আমাদেরই গল্প। আমরা সবাই এত আমাদের মুখ চুল নিয়ে ব্যস্ত, বেচারা পায়ের দিয়ে কিন্তু কেউ খেয়ালই দেয় না। দিনের শেষে যখন বাড়িতে ফিরি, পাটার যে কি অবস্থা হয়। এই সমস্যা থেকে আমাদের সমাধান করার জন্য আমার সাথে আছে আমাদেরই খুব চেনা শর্মিলাদি, শর্মিলা সিং ফ্লোরা। শর্মিলাদি, আমরা সবাই তো ভীষণভাবে এই পায়ের প্রবলেম নিয়ে ভুগি। তো পেডিকিওর হচ্ছে কি সবার থেকে কমন একটা ওয়ে। তো পেডিকিওরটা আমার যাওয়ার জন্য সবসময় পার্লারেই যেতে হয়, কিন্তু ঘরে চটচল্লি পেডিকিওর করার যদি আপনি কয়েকটা টিপস দেন না তাহলে খুব ভালো। প্রথম কথা বলি যে এই আমাদের যে পাটাই কিন্তু আমাদের সমস্ত শরীরটাকে ধরে রাখে। হ্যাঁ, আর এই পাড়ে আমরা যত অযত্ন করতে পারি, মানে পার দিকে কোনো খেয়ালই করি না, এটা আমাদের একটা বাঙালি বা আমাদের সমাজের সমস্ত ধরনের মেয়েদের একটা কি বলবো ল্যাক অফ বিউটি। যার হাত পা বডি সুন্দর না, তার মুখ আর চুল কী করে সুন্দর হবে? আর সুন্দর হলেও সেটা সবার কাছে মানে কি বলবো প্রশংসনীয়। সৌন্দর্যটা মানে পুরো টোটাল ব্যাপার। আর পেডিকিওর মানে হচ্ছে, পেডি মানে পা, কিওর মানে হচ্ছে যত্ন। এর মধ্যে 107টা পায়ের মধ্যে মাসেলস আছে, মানে ভেন আছে। হ্যাঁ, বোনস আছে 26টা, 33টা জয়েন্টস আছে। এইগুলো নিয়ে একটা পায়ের গঠন বা জিনিস আমরা অযত্ন করি, সেই পাটাকে আমরা কোনো রকমভাবে কেয়ার করি না। এবং আরেকটা আজকালকার মেয়েদের হয়েছে খুব হাই হিলস পরে, কিন্তু ফুটপাতে রাস্তা যেখানে খুশি যেরকম ধরনের একটা উঁচু জুতো হলেই হয়ে গেল। দেখবে না সেই চামড়াটা ভালো কিনা, শু বাইট হচ্ছে কিনা, পাটাকে চেপে ধরছে কিনা, এবং সেইখান থেকে এমনও আমি দেখেছি পায়ে ঘা হয়ে যায়, কালো কালো দাগ হয়ে যায়, কিন্তু তারা কোনো কেয়ার করে না। তাদের প্রত্যেককে উচিত যারা এইরকম ধরনের সমস্যায় ভুগছে পার্লারে গিয়ে ভালো কোনো বিউটিশিয়ানের কাছে গিয়ে পেডিকিওর করা। তাছাড়াও একদিন পেডিকিওর পার্লারে গিয়ে করলাম আর সারাদিন কিছু করলাম না, সারা মাস কিছু করলাম না, তাহলে কিন্তু তোমার পা সুন্দর থাকবে না। পা সুন্দর রাখতে গেলে প্রথমে যেটা দরকার, প্রত্যেক দিন বাড়ি ফেরার পরে যারা স্কুল যায়, কলেজ যায় বা অফিস যায়, আর যারা হাউসওয়াইফ সারাদিন কাজের পরে এইরকম পাটাতে প্রথমে কি করবে, একটু গরম জল নেবে। নেবার পরে একটা বোল, এরকম সুন্দর একটা বোলে গরম জল নিয়ে পাটাকে সুন্দর করে ডুবিয়ে দেবে। ভীষণ গরম, একটু উষ্ণ যাতে পাটা পুড়ে না যায়, অথচ পায়ের ভেতরে যেসব নোংরাগুলো আছে সেগুলো আস্তে আস্তে যাতে নরম হয়ে যায়, যাতে বেরিয়ে যায়। তারপরে কি করবে, হার্বাল শ্যাম্পু বাজারে আজকাল প্রচুর পাওয়া যায়, সেই হার্বাল শ্যাম্পু একটুখানি এই পায়ের জলের মধ্যে দিয়ে দেবে। এবং যাদের পায়ে খুব ব্যথা ট্যাথা হয় তারা কি করতে পারে, আজকাল প্রচুর অ্যারোমা অয়েল বেরিয়েছে, 2-3 ড্রপ অ্যারোমা অয়েল দিতে পারে। আমরা তো বাঙালি পরিবারে একটু নুনও দিই, নুন দিতে পারি, আমি আসছি সেটা। একটু সোডা, খাবার সোডা বা নুন যদি দেওয়া যায় তাহলে পাটা আরও বেশি ভালো করে পরিষ্কার হয়। এবং অ্যারোমা যদি যেটা বললাম সেই তেলটা দিলে রিল্যাক্সিং, তোমার সারা শরীরটা মনে হবে সতেজ হয়ে গেল। এবং তোমার চুল থেকে মুখ পর্যন্ত সব কিছু পায়ে ট্রিটমেন্ট করলে থ্রু আউট দ্য বডিতে ব্লাড সার্কুলেশন হয়। এরপরে কি করবে, এরকম একটা ছোট বেবি ব্রাশ নেবে, যেটা কিনা সফট, অথচ পায়ের চামড়াটাকে ঘষে তুলে দেবে না, চামড়া মানে ছিঁড়ে যাবে না যাকে বলে। এবার সেইটা কি করবে, ওর পাটাকে একটুখানি নিয়ে এই গোল গোলভাবে ঘষতে থাকবে মোমেন্টে। এবার এটা হয়ে গেল, ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। তারপরে কি করবে, এরকম একটা স্ক্যাবার নেবে,
পিউমিক স্টোনও নেওয়া যায়? আগে স্ক্যাবার নেবে। পিউমিক স্টোনটা কি করবে, যেটা স্ক্র্যাপ করে ঘষে যায় সেটা পিউমিক স্টোন দিয়ে সেটাকে সমান করা হয়। এবারে এইটা কি করবে, পা তুলে এই পায়ের সাইডগুলো, গোড়ালিগুলো যেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি, প্রত্যেকটা গোল 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 ভাবে ঘুরিয়ে 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 সেটা পরিষ্কার করবে। এটা ভিজিয়ে রাখলাম আমরা, এটা কতক্ষণ? এটা 10 মিনিট ভিজিয়ে রাখলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তারপরে কি করবে, এই যে এটাকে বলে পিউমিক স্টোন। এবার এই যে স্ক্যাবারটা দিয়ে ভালো করে ঘষা হয়েছে, তাতে কি হয়েছে, যেখানে ফাটা সেগুলো ফাটা জায়গাগুলো দেখা যাচ্ছে বা নোংরা জমে রয়েছে, সেগুলো সমস্ত স্ক্যাবার দিয়ে রিমুভ হবে। এবার পিউমিক স্টোনটা দিয়ে ওকে ভালো করে এরমভাবে ঘষতে হবে, যেমন এই গোড়ালির থেকে এমনকি ওপর পর্যন্ত, যেখানে এখানে শু বাইট হয়, তার দাগ হয়, সে সম্পূর্ণভাবে ওটা ভালো করে ঘষে নেবে। নিয়ে এইগুলো এটা হয়ে গেল তোমার ক্লিনিং প্রসেস। এবার ভালো করে তোয়ালে দিয়ে পাটাকে মুছে ফেলবে, ভালো করে পাটাকে এবারে মুছে ফেললো। এইবারে মুছে ফেলার পরে এটা রিমুভ করে দেবে। এবার ভালো ক্রিম দিয়ে পাটাকে একদম তলা থেকে ওপর পর্যন্ত মাসাজ করবে। মাসাজ করবার পরে একটা ভালো প্যাক লাগাতে বলবো, সেটা হচ্ছে মসুর ডাল বেটে তার সঙ্গে একটুখানি নিম পাতা বেটে দেবে, তার সঙ্গে একটু মধু ভালো করে ফেটিয়ে, আর যদি মুলতানি মাটি বাজার থেকে পাওয়া যায় একটুখানি মুলতানি মাটি দিয়ে পুরো পাটাকে প্যাক লাগাবে। সেই প্যাকটা লাগিয়ে তারপরে গরম জলে আবার ধুয়ে নেবে। এটা গেল টোটাল ওর পেডিকিওরের কেয়ারিং করাটা। তাহলে মুখে কিন্তু শুধু প্যাক লাগালে চলবে না, পায়েরও তো যত্ন নিতে হবে। ভাবুন তো, গোটা দিন কাজ করার পর ক্লান্ত হওয়ার পর একটু গরম জলে পাটা চুবিয়ে রেখে যদি সামান্য 10-15 মিনিটে পেডিকিওর করা যায়, কি রিল্যাক্সিং না ব্যাপারটা? হেঁটে হেঁটে পায়ের অবস্থাটা খুব খারাপ, তাই না? একটু কেয়ার তো নিতেই হবে, আর পায়ের কেয়ার মানেই পেডিকিওর। আমরা দেখতে পারলাম আমাদের বিউটিশিয়ান পেডিকিওর কীরকমভাবে করলেন। প্রথমে পাটাকে গরম জলে ভিজানো হয় এবং তারপরে কি করা হয়, পরিষ্কার করার জন্য একটা ব্রাশ ইউজ করা হয়। আর ঠিক সেই ব্রাশে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ব্রাশটা। আর এই যে পিছনের দিকটাকে, এটাকে বলা হয় পিউমিক স্টোন। এটা আবার আলাদাও পাওয়া যায়, আবার অনেক সময় ব্রাশের সাথে মিলিয়েও পাওয়া যায়। এগুলোর দাম মোটামুটি 30 টাকা থেকে 50 টাকার মধ্যে। এটাকে তো আমরা সবাই চিনি, এটাকে বলা হয় নেল কাটার, যেটা আমাদের বাড়িতে আছেই। অবশ্যই এটা একটু বেশি ভালো দেখতে, একটু বেশ বড় সড়ো, একটু বেশি ভালো ফাংশন করবে। দামটা একটু বড় সড়ো, 200-250 টাকা। তারপর আমি এসে যাচ্ছি এটাকে কি বলা হয়, আপনারা কি খেয়াল করেছিলেন? এটাকে বলা হয় এটা ফুট স্ক্রাবার। পায়ের যে মরা কোষগুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। এগুলোর দামই 75-100 টাকার মধ্যে। এই জিনিসটা বেশ সুন্দর দেখতে, আর এটার কাজটাও বেশ সুন্দর। এটাকে বলা হয় কর্ন কাটার। পায়ে যে মানে ফোসকাগুলো হয় না, সেগুলোর জন্য এটার দাম 125 টাকা। সব শেষ হয়ে গেল, মানে পাটা পরিষ্কার হয়ে গেল। তারপরে কি করব, ক্রিম তো লাগাতেই হবে। তার জন্য আছে ফুট কেয়ার ক্রিম। এগুলো বাজারে ভীষণ নানান কোম্পানিতে পাওয়া যায়, আর এগুলোর দাম মোটামুটি 100 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। একটু ভালো কোম্পানি হলে একটু দামটা বেড়ে যায়, আর একটু কম ভালো কোম্পানি হলে, কম ভালো মানে একটু নামি দামি অতটা না হলে দামটা একটু কমে যায়। আর অনেক সময় কি হয়, গরমকালে স্পেশালি ঘেমে ঘেমে পায় না, একটু গন্ধ হয়ে যায়। তার জন্য কি দরকার, একটা ফুট পাউডার। আর এটার দাম হচ্ছে 70 টাকা। এতগুলো জিনিস তো বাজারে পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আপনাদের জন্য কোনটা প্রয়োজন। যেটাই প্রয়োজন আপনারা আসুন, আপনারা কিনুন, পায়ের কেয়ার নিন, নিজের কেয়ার নিন, আমাদের কেয়ার করুন, আর আমাদের লিখে পাঠান। চিংড়ি মাছ ছাড়া বাঙালি রান্নার কথা ভাবাই যায় না। আমি চিংড়ি মাছটা খুব ভালো রান্না করি। আজকে এখানে চিংড়ি মাছ আছে, তাই আজকে রান্নাটা আমি করব। চিংড়ি মাছ ছাড়া বাঙালির কথা ভাবা যায় না, এটা একদম ঠিক কথা। কিন্তু ও আজকে রান্না করছে না, এটা আরো বড় সত্যি কথা। তুই দেখ সিলিন্ডারটা সিলিন্ডার অন আছে, মনামি তুই রান্নাটা করিস, তুই আমাকে হেল্প কর। আরে করার কোনো দরকার নেই, আমি এসে গেছি। রঙ্গনদা আপনি বাঁচালেন। এই দেখুন, এখনই চিংড়ি আর লাউ দিয়ে কি একটা জগা খিচুড়ি পাকিয়ে দিচ্ছিল। আমি কিন্তু খুব ভালো রান্না করি। আমি জানি তোমরা দুজনেই ভালো রান্না করো, কিন্তু আমি যখন এসে গেছি আমাকে রান্না করতে দাও। তোমরা দুজন বরঞ্চ আমাকে হেল্প করো। কি ডান? ডান। ওকে, বলুন রঙ্গনদা কি করতে হবে? বলো কি কি ইনগ্রেডিয়েন্টস আছে দেখিয়ে দাও। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি লাউটাকে কুচি করে কাটা রয়েছে, তার সাথে রয়েছে জিরে, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, ঘি, এটা কি ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি,
গরম মশলা, তারপর এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, এটা হচ্ছে দুধ, আর এই চিংড়ি মাছ কড়াইশুঁটি ওই কারণেই তোকে রেখেছিলাম, একটা দুটো মিস করে যাবো তুই বলে দিবি। আর এখানে হচ্ছে, আচ্ছা এই চিংড়ি মাছগুলো কিসের জন্য? এই চিংড়ি মাছগুলো আমি ভেজে এখানে লাগিয়ে দিয়ে গার্নিশ করবো, তাতে দেখতে সুন্দর হবে জিনিসটা। আচ্ছা তাহলে শুরু করুন। হ্যাঁ, প্রথমে আমি এখানে নুন দেব, আচ্ছা চিংড়ি মাছটার মধ্যে একটু নুন, মানে একদম আন্দাজ মতো। আন্দাজ মতো। এবার আমি একটু হলুদ দেবো, ঠিক আছে। হলুদ দিয়ে এবার এই চিংড়ি মাছটাকে আমি ভালো করে মেখে নিলাম নুন হলুদ দিয়ে। ঠিক আছে। নেক্সট আমি গ্যাসটা জ্বালাবো, গ্যাস চলে গেছে। এবার আমি এতে সর্ষের তেল দেবো। আচ্ছা, মানে সর্ষের তেলের রান্না, মানে বেশ বাঙালি রান্না। হ্যাঁ, পুরোপুরি বাঙালি রান্না। আচ্ছা, সর্ষের তেলটা গরম হোক, গরম হলে এতে চিংড়ি মাছটা ভেজে নেব। তা হাতটা দাও আমাকে। মানে এটা তো ডুবো তেলে ভাজতে হবে, এটা এমনি আপনি এমনি হ্যাঁ, অল্প এমনি তেলে ভাজলে ভেজে হয়। নিতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। কাঠের হাতা দাও। মানে এটা হবে, চিংড়িটা আগে ভেজে নিতে হবে, ডিপ ফ্রাই বলা যেতে পারে। আচ্ছা একটু লালচে লালচে কালার এসে যাবে আর চিংড়িটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা রঙ্গনদা, আপনার পার্সোনালি এই রান্নাটা কিরকম লাগে? আমার কেন, সবাই চিংড়ি মাছের রান্না খুবই ভালো লাগে, স্পেশালি আমার তো ভীষণভাবে ফেভারিট চিংড়ি মাছ। মানে চিংড়ি মাছটা আপনার বলতে চান যে সব থেকে, মানে মাছের মধ্যে সবচেয়ে ফেভারিট? হ্যাঁ, সেটা তো আমারও মনামিরও। কি রে, আমার তো কথাই নেই। রঙ্গনদা একটা কথা জিজ্ঞেস হ্যাঁ, করবো, বলো। আপনার বাড়িতে কে রান্না করে? আমার বাড়িতে আমার মা বউ দুজনেই রান্না করে। আপনি? আমি টাইম পেলে করি, কিন্তু আমি যখনই করি আমার বাড়ি থেকে আমার বউ আর মা আমার রান্না সবসময় খুঁত ধরে। আচ্ছা, আপনার মনে হয় সবচেয়ে ভালো কে রান্না করে আপনাদের তিনজনের? সেটা লোকে খেয়ে বলবে। আচ্ছা, একদিন আমি খেতে যাবো। বুঝতে পারছেন তো রঙ্গনদা কেন এই কথাগুলো বলছে? মানে যাতে আপনি একদিন রান্না করুন, ওকে ডেকে নিশ্চয়ই, খাওয়ান। আমার ইনভিটেশন সবসময় থাকলো। কিন্তু যা সুন্দর গন্ধ বেরিয়েছে রঙ্গনদা, একদিন এই রান্নাটা আপনি কিন্তু বৌদিকে খাওয়াবেন, তারপর বৌদি আর কোনো ক্ষুদ্র বৌদি হয়তো এখন টিভি দেখছে বসে। টিভি দেখছে? বৌদি দেখুন। চিংড়িটা ভাজা হয়ে গেছে, কালার হয়ে গেছে। এবার পাঁচটা লাগবে। আমাকে একটা কন্টেনার দাও যাতে আমি চিংড়িটা তুলে ফেলি। এটাতে হবে? হ্যাঁ, ওতে হবে। তেল ঝরিয়ে তুলে ফেললাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। আচ্ছা, এবার তেলটা একটু গরম হোক। প্রথমে আমি এতে রসুন দেব, আচ্ছা, একটু তেজপাতা দেব, আঁচটা একটু কমিয়ে নেব, তা নাহলে রসুনটা পুড়ে যাবে। আচ্ছা, রসুনটা দেখা যাচ্ছে একটু লালচে লালচে হয়ে এসছে, গন্ধও বেরিয়েছে রসুনের। এবার আমি একটু জিরে ফোড়ন দেব। না বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে না? এবার আমি একটু গন্ধতেই বোঝা ধনে যায় গুঁড়ো না যে দেব, কতটা একটা রান্নাটা মশলা, কেমন হচ্ছে? মানে ধনে গুঁড়ো, একটু হলুদ পরিমাণ মতো, নুন। আচ্ছা রঙ্গনদা, মানে মশলাটা কতটা মানে হচ্ছে সেটা গন্ধতেই বোঝা যায় না? গন্ধতে বোঝা যায়, প্লাস যখন মশলাটা সতে করা হচ্ছে তখন দেখা যায় যে মশলাটা যখন হয়ে এসছে তখন তেলটা আর মশলাটা আলাদা হয়ে যায়, তাতেই বোঝা যাবে যে কষা হয়ে গেছে। এই দেখো এখন তেল আর মশলাটা কিরকম আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো, চিনি দিয়ে দিলাম, একটু আদা দেবো, মানে যে যেরকম চায় সে তার এইবার আমি ঝালের লাউটা ব্যাপারটা- দিয়ে দেবো। আচ্ছা, লাউটা দিয়ে আরো ভালো করে একটু সতে করে নিলাম। আচ্ছা, এটাতে লঙ্কা যে খুব বেশি দিতে হবে এমন তো কোনো কথা না, নেই। সেরকম লঙ্কাগুলো কোনো মানে মানে নেই। লঙ্কাটা যার যার মতন খেতেই পারে। এইবার আমি লঙ্কা লঙ্কাটা কম দেবো। একটু জল দাও আমাকে। মানে এবার লাউটা, আচ্ছা রঙ্গনদা কচি লাউ নিলে এই লাউ চিংড়ির জন্য খুব ভালো। কচি লাউটাই বেটার। আচ্ছা, মানে লাউটা এবার নিজের মতো সেদ্ধ হতে থাকে। লাউটা এবার সেদ্ধ হবে।
ভাজা চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছের যে রিমেনিং তেলটা রয়েছে ওটাও দিয়ে দেবো, ওটা থেকে খুব সুন্দর ফ্লেভার আসে। মানে আমি একটা জিনিস কিন্তু দেখ আমাদের মানতেই হবে, দেখ যদিও আমরা যতই ফাস্ট ফুড বলি যাই বলি না কেন, এই কিছু ঠাকুমাদের টাইপের রান্না রয়েছে যেটা কিন্তু কখনো পুরনো হয় না। একদম একদম। হ্যাঁ, এবার আমরা লাউটাকে একটু সেদ্ধ হতে দিই। ততক্ষণে আমরা গার্নিশের জন্য যে চিংড়ি মাছটা রয়েছে সেটাকে ভেজে নিই। আচ্ছা, এটা অবশ্য সাদা তেলে ভাজবো, কারণ সর্ষের তেলে ভাজলে কালারটা একটু বেশি ডিপ হয়ে যাবে। আচ্ছা। আর একটা গন্ধের বোধহয় কি ব্যাপার কিছু আছে নাকি? না, এখানে গন্ধর ব্যাপারটা কিছু নেই। ভাজছি যখন সাদা তেল দিয়ে ভাজলে ডিসকালার হবে না। আচ্ছা, সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আচ্ছা, মানে আমি একটা ওখান থেকে কিছু ছোট বাটি ফাটি কিছু হবে যার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আমি তাহলে রঙ্গনদাকে দিতাম। আচ্ছা, তেলটা গরম হচ্ছে। ইন দি মিন টাইম এই চিংড়ি মাছটা আমি একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, তেল গরম হয়ে গেছে মোটামুটি, এবার চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিই। আচ্ছা রঙ্গনদা, একটা জিনিস বলুন, সবসময় আমাদের যেটা ধারণা আছে যে গার্নিশ যে জিনিসটা মানে অর্থাৎ যেটা সাজাবার জন্য আমরা ব্যবহার করছি, বেশিরভাগ সময় সেটা খাওয়া যায় না। না, কোনো কোনো ক্ষেত্রে খাওয়া যায় না হয়তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খাওয়া যায়। প্লাস খাবারটা শুধু টেস্টের ব্যাপার না তো, আই এফেক্টের একটা ব্যাপার আছে, যার জন্য আমরা সুন্দরভাবে গার্নিশ করে এটা ভালোভাবে প্রেজেন্টেশন করতে চাই। আচ্ছা, আপনি এই যে লাউটা কেটেছেন সুন্দর করে, এটা কিন্তু আমাদের শিখিয়ে দিন। এটা খুবই সোজা। লাউটাকে ওপর থেকে হাফ করে স্লিট করে নিলাম, তারপরে ছুরি দিয়ে জাস্ট এইরকম করে ট্রায়াঙ্গেল করে করে কেটে যাব, আর মাঝে এখান থেকে গোল করে ছুরি দিয়ে একটা বাটির সাইজে দিয়ে স্কুপ আউট করবো। দেখি আমাদের লাউটা হয়ে গেছে না। লাউ হচ্ছে, এখনো সেদ্ধ হয়নি। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। তো রান্না করতে গেলে না দু একটা তেলে ছিটে খেতে হয়। তুই বহু খেয়েছিস বল, অভিজ্ঞতা প্রচুর। দেখো চিংড়ি মাছটা কিরকম লাল হয়ে যাচ্ছে। আর এই চিংড়ি মাছটা কেন গোল হয়ে যাচ্ছে না ভাজার সময়, তার কারণ আমি চিংড়ি মাছটায় কাঠি গুঁজে দিয়েছিলাম। চিংড়ি মাছের মাথা থেকে লেজ অবধি একটা সরু কাঠি গুঁজে দিয়েছিলাম, বা টুথপিক গুঁজে দেওয়া যায়। তাতে হচ্ছে কি চিংড়ি মাছটা সোজা লাগবে, বড় লাগবে দেখতে। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। না তো জেনারেলি ভাজার পরে কিরকম একটা ক্রাম্পল মতো করে যায়, তো দেখতেও বড় লাগে যদি কাঠি গুঁজে দেওয়া হয়। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, আমি এবার এই ওভেনটাকে অফ করে দেবো। এটার কাজ আমার হয়ে গেছে। দেখি আরেকবার চিংড়ি মাছটা হয়েছে নাকি। লাউটা, হ্যাঁ লাউটা প্রায় হয়ে এসছে, আর একটু হোক। আচ্ছা, এটা কি একটু জল জল থাকবে নাকি? না, এটা একটু শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটু ঘি দিয়ে দিই। চামচ হয়েই এসছে প্রায়। আচ্ছা, কি ভালো গন্ধ বেরিয়েছে বল। ঘি দিয়ে দিলাম। এইবার আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো, ফ্রেশ একটা চামচ দিই। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেল। এইবার লাস্টে নামাবার আগে আমরা একটু দুধ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা মোটামুটি কতটা সময় লাগে পুরো ব্যাপারটা হতে? মোটামুটি 20 মিনিট মতো লাগে, ডিপেন্ড করে যে কতক্ষণ টাইম লাগছে লাউটা সেদ্ধ। আচ্ছা, লাউটা আমাদের এখানে দেখা যাচ্ছে, হলে দেখো লাউটা কিরকম সেদ্ধ হয়ে এসেছে আস্তে আস্তে। আর ডিপেন্ড করে কে রান্না করছে। এটা রঙ্গনদার জন্য 20 মিনিট, তোর না, না, 1 ঘন্টা 20 তোমরা মিনিট করলেও 20 মিনিটই হয়ে যাবে। দেখো এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। আচ্ছা রঙ্গনদার দুধটা যে দিচ্ছেন এটার কি কোনো স্পেশাল? দুধটা দিলে একটা ভালো হয়, যেরকম আমরা শুক্তো যখন করি, শুক্তোর ওপরে কাঁচা সরষের তেল আর কাঁচা দুধ দিয়ে দিই নামাবার আগে, তাতে খুব সুন্দর একটা টেক্সচার এসে যায় আর ফ্লেভারটাও এসে যায়। আচ্ছা, মানে এটা একটু গ্রেভিটাকে একটু ঠিক করতে সাহায্য করে। খানিকটা তো বটেই। আচ্ছা, দেখো এটা লাউ চিংড়িটা মোটামুটি শুকিয়ে এসছে। আমাদের লাউ চিংড়ি রেডি। এবার আমাদের সার্ভ করতে হবে। সত্যি সার্ভ করার সময় আসলেই না আমার কেমন একটা হয়। হ্যাঁ, এবার তো আমাদের এটা রেডি হয়ে গেছে। বাটিটা তুলে নিলাম, বাটির মধ্যে লাউ চিংড়িটা ভরে দিলাম। আচ্ছা, আচ্ছা রঙ্গনদা, একটা জিনিস জিজ্ঞাসা করব যে অনেক সময় হয় কি যে লোকে বলে যে যে বেশিরভাগ সময় গার্নিশটা আমরা ফেলে দিই, তো হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো গার্নিশটা খাওয়া যায় না, র থাকে, কিন্তু
কিন্তু এক্ষেত্রে আমরা আজকে যা করছি তাতে সব গার্নিশগুলি খাওয়া যায়। এবার বাটিটাকে বসিয়ে দিলাম মাঝখানে। এবার আমার ভাজা চিংড়িগুলো দরকার। ভাজা চিংড়িগুলোকে নিয়ে আমি এইভাবে লাগাতে থাকলাম। আমি একটা ট্রাই আউট করব? হ্যাঁ নিশ্চয়ই করো, একটা বাদ দিয়ে লাগাও। না তোমরা লাগিয়ে নাও, একটা বাদ দিয়ে। ঠিক আছে। ব্যাস আমাদের লাউ চিংড়ি রেডি। এবার টেস্ট করে দেখো। কিরে আজকে আগে তুই টেস্ট করবি? না রে সুই কর। কোনটা? আমাকে একটা চামচ দে। তোকে গার্নিশটা দেবো না সত্যিটা দেবো? তোর মুখ পোড়াবো না বাবা, মিস খাই। ভীষণ ভালো, আর এখন বলা কিছু নেই, সব রান্নাই ভীষণ ভালো। দারুণ আছে রান্নাটা, স্পেশালি ঘি গরম মশলার এই ফ্লেভারটা দারুণ। মানে এত এটা সাবেকি রান্না, দারুণ হয়েছে। লাউ চিংড়ি করতে আমাদের লাগছে চিংড়ি খোসা ও সুর ছাড়ানো 250 গ্রাম, হলুদ গুঁড়ো 2 ছোট চামচ, লবণ 1 বড় ও আধ ছোট চামচ, আদা 10 গ্রাম, জিরা 2 ছোট চামচ, তেজপাতা 3টে, লাউ 1 কিলো ঝিরিঝিরি করে কাটা, চিনি 2 বড় চামচ, ধনে গুঁড়ো 2 ছোট চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 ছোট চামচ, ঘি 2 বড় চামচ। চিংড়িতে আধ ছোট চামচ করে হলুদ গুঁড়ো ও নুন মাখান। প্যানে 3 মিনিট তেল গরম করুন। গরম তেলে চিংড়ি অল্প ভেজে তুলে রাখুন। ওই তেলে তেজপাতা ও বাকি জিরাটা দিন, কয়েক সেকেন্ড নাড়ুন। এবার আদা বাটা, লাউ, চিনি, ধনে, লঙ্কা গুঁড়ো, বাকি হলুদ গুঁড়ো ও নুন 1 বড় চামচ প্রায় 3 মিনিট নাড়ুন। চিংড়ি দিন, নেড়ে মিশিয়ে নিন। বেশি আঁচে রান্না করুন। ময়দায় অল্প অল্প দুধ ঢেলে মিহি গোলা করুন। গোলাটা ঢেলে ভালো করে মেশান। বাটা মশলাগুলো দিন ও পরে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। তাহলে দেখলেন তো কিরকম ভাবে তৈরি করে ফেললাম আমরা সবাই মিলে লাউ চিংড়ি। আপনারাও তৈরি করে ফেলুন আর লিখে জানান কিরকম হয়েছে। আর তার সাথে একটা জিনিস তো বলাই আছে, যদি কোনো আপনাদের কাছে ভালো রেসিপি থাকে আমাদেরকে অতি অবশ্যই পাঠাবেন। আমি আর মনামি দুজনে মিলে ফটাফট তৈরি করে ফেলবো রান্নাঘরে। আর ওই কথাটা বল যে কিছু নতুন রান্না করলে আমাকে ডেকে পাঠাতে। হ্যাঁ, আর দয়া করে মিস খাইকে আপনারা প্লিজ নেমন্তন্ন করবেন। তাহলে